কিছুদিন একটানা কাজকর্মের পর অনেকেরই দেহে মনে ক্লান্তি জমে। ক্লান্তি কাটানোর জন্যে অনেকে অনেক রকম উপায়ও অবলম্বন করেন। এদের মধ্যে বেশিরভাগই কোথাও না কোথাও বেড়াতে যান। রত্নাও তাই। কিন্তু বেড়াতে গিয়ে উদয়াস্ত চরকিপাক খাওয়া তার স্বভাবে নেই। তিনি কোথাও গিয়ে নিপাট বিশ্রাম চান। যেখানে যান সেখানেই পড়ে থাকেন। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্ত্রী হিসেবে গত কয়েক মাস তাকে একটি অঞ্চলে প্রচুর খাটতে হয়েছে। ফলে দেহে মনের জমা ক্লান্তি ঝরাতে তিনি এখন এসেছেন নিঝুমতলা নামক একটি জায়গায়। নামটা অদ্ভুত, নিঝুমতলা। তবে নামের সঙ্গে জায়গাটার সাদৃশ্য আছে প্রচুর। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে আদিবাসীদের এক গ্রাম। সারাদিন গাছের পাতায় বাতাসের ধাক্কায় ঝড়ো ঝড়ো শব্দ আর পাখির কলকাকলিতে চতুর্দিক মুখরিত। ঘরের বাইরে বেরিয়ে কিছুক্ষণ অন্যদিকে চেয়ে থাকলেই যেন ঘুম পেয়ে যায়। এখানে এই জঙ্গলের মধ্যে আদিবাসী গ্রামে রত্নার সহকর্মী ও বন্ধু সুমিতা একবার কোনো কাজে এসেছিলেন। জায়গাটা তার এত ভালো লেগে যায়, সেখানে তিনি একটা বাড়ি বানিয়ে ফেলেন। একতলা ছোট্ট একটা বাড়ি, কিছুদিনের জন্য বিশ্রাম করার পক্ষে আদর্শ। রত্নার বন্ধুর খালি বাড়িতেই এসেছেন বিশ্রামের জন্য। তবে তিনি শুধু বিশ্রামের জন্য আসেননি, তার একটু লেখালেখি করার শখ আছে। এই নিঝুমতলার নিঝুম পরিবেশে সাহিত্য চর্চা করাও বাসনা তার। সেদিন দুপুরের খাওয়া দাওয়ার পর হাতে খাতা পেন নিয়ে বেরিয়ে পড়েছিলেন। বাড়ি থেকে কিছুটা যেতেই একটু ফাঁকা মতো জমি, তার একধারে একটা গাছের বেশ মোটা শুকনো ডাল পড়ে আছে। তিনি তার উপর বসে গল্প লেখার চেষ্টা করছিলেন, কিন্তু একটা গল্পের প্লট মাথায় আসি আসি করেও আসছিল না। এমন সময় স্থানীয় আদিবাসীদের ভাষায় কেউ বলে উঠল, বাবু গল্প লেখেন বুঝি? রত্না তাকিয়ে দেখলেন একজন বয়স্ক আদিবাসী ভদ্রমহিলা। কাজের সূত্রে রত্না বিভিন্ন আঞ্চলিক ভাষা একটু আধটু বুঝতে পারেন, এখানকার স্থানীয় ভাষাও তাই। ফলে বৃদ্ধার করা প্রশ্ন তিনি বুঝতে পেরেছেন। তিনি উত্তর দিলেন, কি গল্প বাবু? রহস্য গল্প। রহস্য গল্প? বাহ, বেশ বেশ। এখানে এসে কি কি গল্প লিখলেন একটা শোনান না। না, এখানে এসে কিচ্ছু লেখা হয়নি, কোনো গল্প মাথাতেই আসছে না। রহস্য মাথাতে আসছে না? বলেন কি? আরে এই জঙ্গল তো রহস্যের খনি। তাই নাকি? তা কেমন শুনি? শুনবেন? আচ্ছা, আমার সঙ্গে আসুন তাহলে। কোথায়? বেশি দূরে না, এই কাছেই। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পায়ে চলা পথ। সেই পথ ধরে প্রায় মিনিট 5 হাঁটার পর তারা যেখানে এলেন সেখানে একটি পুরনো মন্দির। মন্দিরের হাত পাঁচেকের ব্যাসার্ধের মধ্যে কোনো ঝোপঝাড় বা গাছপালা নেই। প্রায় কোমর সমান উঁচু ভিতের ওপর মন্দিরটি দাঁড়িয়ে। মহিলাটির পেছনে পেছনে সিঁড়ির 4-5টি ধাপ ভেঙে রত্না মন্দিরে উঠে এলেন। মন্দিরের কারুকার্য দেখে অবাক হয়ে গেলেন। মন্দিরের চূড়া উত্তর ভারতীয় মন্দিরগুলোর মতো, কিন্তু দেওয়ালে দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোর মতো অসংখ্য মূর্তি। এই মন্দিরের অদ্ভুত গঠনশৈলী দেখে তিনি অবাক হয়ে গেলেন। জঙ্গলের মধ্যে এমন একটা মন্দির থাকতে পারে তিনি ভাবতেও পারেননি। তিনি যখন তন্ময় হয়ে মন্দিরটা দেখছিলেন, সেই বৃদ্ধাটি বললেন, মন্দির সম্বন্ধেও কিন্তু রহস্য কিছু কম নেই, বুঝলেন? কিরকম? এই মন্দির জঙ্গলের অধিবাসীদের রক্ষাকর্তার। এখানে জঙ্গলের অধিবাসীরা এলে তাদের কিছু হয় না, কিন্তু বাইরের মানুষ যারা আসে তারা আর ফিরে যায়নি। সে কি, ফিরে যায়নি কেন? কোথায় গেল তারা? তারা যে কোথায় গেল
তা জানা যায়নি। বলতে পারেন তারা একরকম ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ? হ্যাঁ, তাছাড়া কি? এই জঙ্গলে বাঘ ভাল্লুক নেই যে খেয়ে ফেলবে। শেয়াল টেয়াল বা বিষধর সাপ আছে বটে, কিন্তু তাদের পাল্লায় পড়লে তো অন্তত লাশটা মিলতো। তাও তো পাওয়া যায়নি, বিলকুল উধাও। সত্যি তাজ্জব ব্যাপার তো। সেদিন আরও কিছুক্ষণ সেখানে কাটিয়ে রত্না ফিরে এলেন। পরদিন সকাল থেকেই তার অনুসন্ধিৎসু মন মন্দিরের দিকে আকৃষ্ট হচ্ছিল। দুপুরের লাঞ্চের পরেই তিনি খাতা পেন সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। আজকে মন্দিরের দিকেই চললেন। মন্দিরে পৌঁছে তিনি সব কিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। মন্দিরটা যে কোন দেবতার সেটা বোঝা যায় না, ভেতরে কোনো বিগ্রহ নেই। সবচেয়ে মজার ব্যাপার, পরিত্যক্ত মন্দির, কিন্তু ধুলো ছাড়া আর কোনো ময়লা বা আবর্জনা নেই। বৃদ্ধ মানুষটি কালকে বলেছিলেন যে এই মন্দিরে বহুকাল কেউ আসেনি। কেউ যদি নাই আসবে তবে এত পরিষ্কার থাকে কিভাবে? মন্দিরের দেওয়াল বেশ চওড়া এবং পোড়া ইটের তৈরি। মন্দিরের ভেতরের দেওয়ালে কোনো কারুকার্য নেই। বাইরের দেওয়ালে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মূর্তি খোদাই করা আছে। সবগুলোই মানুষের মূর্তি, কোনো পশু বা উদ্ভিদের চিহ্ন মাত্র নেই সেখানে। মূর্তিগুলো দেখতে দেখতে রবীনবাবু খেয়াল করলেন যে এগুলোর বিষয়বস্তু সাধারণ নয়। ভারতের বিভিন্ন মন্দিরের দেওয়ালে যেসব মূর্তিগুলো পাওয়া যায় সেগুলো সবই পৌরাণিক চরিত্র। সেই চরিত্রগুলোকে ভারতের বিভিন্ন অঞ্চলের যে বিচিত্র এবং বিপুল ঐশ্বর্যপূর্ণ সাহিত্য সম্ভার আছে তার কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। কিন্তু এই মূর্তিগুলো কিন্তু সেরকম নয়। এদের সাথে পৌরাণিক বা ঐতিহাসিক কোনো যোগসূত্রই ধরা যাচ্ছে না, বরং মূর্তিগুলোর গড়ন এবং তাদের পোশাক আশাক অত্যন্ত হাল ফ্যাশনের মনে হচ্ছে। কিন্তু তা কিভাবে সম্ভব? মন্দিরের ইটগুলো রত্না দেখছেন। শুধু ইট কেন, মন্দিরের প্লাস্টার, মন্দিরের ভিতের নকশা সব দেখে রত্না অভিজ্ঞ চোখে বলে দিচ্ছে এ মন্দির অনেক পুরনো। নিশ্চয়ই পুরনো মন্দিরের গায়ে পরবর্তীকালে এই মূর্তিগুলো বসানো হয়েছে, না হলে এ তো অসম্ভব। বেশ কয়েকটা মূর্তি দেখা যাচ্ছে শার্ট প্যান্ট পরা মানুষের মূর্তি। সেই বৃদ্ধা মানুষটি যতই বলে থাকুক না কেন যে এখানে কেউ আসে না, কথাটি কিন্তু সত্যি নয়। ভাবতে ভাবতে রত্না মন্দিরের দেওয়ালের বাইরের গায়ের প্লাস্টার এবং মূর্তিগুলো হাত দিয়ে পরীক্ষা করতে লাগলেন। আর অন্য পুরনো মন্দিরের প্লাস্টার যেমন হয় এও তেমনই। আশ্চর্য, প্লাস্টার তো নতুন বলে মনে হচ্ছে না। মূর্তিগুলোতে হাত দিয়ে তিনি আরও বেশি আশ্চর্য হয়ে গেলেন। এ কোন উপাদান? কোনো শক্ত জিনিসের ওপর খুব পাতলা রবারের চাদর আঁটোসাঁটোভাবে আটকে দিলে যেমন মনে হয়, এও তো তেমনি লাগছে। রত্না যতই মূর্তিগুলো দেখছেন ততই অবাক হচ্ছেন। অদ্ভুত সুন্দর মূর্তিগুলি, উচ্চতায় ফুট 1.5 হবে, কিন্তু নিখুঁত। প্রতিটা মূর্তি কোনো না কোনো কাজে ব্যাপিত। মনে হচ্ছে কারোর কোনো কাজ করার খণ্ড মুহূর্তে তোলা কোনো ছবি। প্রতিটা সূক্ষ্ম রেখাও অত্যন্ত স্পষ্ট। প্রাচীন হোক বা অর্বাচীন, এ অতি উচ্চমাত্রার শিল্পকর্ম সন্দেহ নেই। আজ পর্যন্ত এই মন্দির কারোর চোখে পড়েনি কেন? প্রাচীন মন্দিরের গায়ে খোদাই করা অত্যন্ত গর্হিত কাজ, কিন্তু এই শিল্পী যদি নবীন হন, শুধুমাত্র অপরাধের কারণে তার এত বড় শিল্পকর্ম প্রকাশ করেননি। সত্যি আশ্চর্য ব্যাপার। বৃদ্ধা বলেছিলেন যে এই জঙ্গলে অনেক রহস্য আছে। রহস্য থাকুক আর নাই থাকুক, আশ্চর্যজনক জিনিস যে আছে তাতে সন্দেহ নেই। পরের দিন রত্না লাঞ্চের আগেই মন্দিরের দিকে রওনা দিলেন। মূর্তিগুলো তাকে যেন খেপিয়ে তুলেছে।
তিনি এগুলো পরীক্ষা করে দেখতে চান। তাই তিনি আজ সঙ্গে একটা ব্যাগ নিয়ে চলেছেন। ব্যাগে আছে কিছু ছোট ছোট যন্ত্রপাতি, পুরনো কোনো স্থাপত্যের উপাদান, ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য কিভাবে স্যাম্পেল সংগ্রহ করতে হয় তা রত্না জানা। রত্না অত্যন্ত যত্ন সহকারে একটি মূর্তি থেকে কিছুটা উপাদান সংগ্রহ করে একটি প্লাস্টিকের কৌটোয় পুরে ব্যাগে রাখলেন। কাজটা অত্যন্ত সাবধানতার সাথে করতে হয়েছিল যাতে মূর্তিটার কোনো ক্ষতি না হয়। তাই তিনি বুঝতেই পারেননি যে পেছনে কি হচ্ছে। ব্যাগ নিয়ে পেছনে ঘুরতেই দেখতে পেলেন সেই দিনের সেই বৃদ্ধা জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছেন। সেই দৃষ্টিতে যেন ঘৃণা, সন্দেহ, রাগ, ক্রূরতা সব মেশানো। বৃদ্ধা ক্ষোভের সুরে বললেন, আপনি এই পবিত্র মন্দিরের ক্ষতি করছেন? রত্না হেসে বললেন, আরে না না, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই যে এই মূর্তিগুলো কিসের তৈরি। বৃদ্ধা একটু মুচকি হেসে অন্যদিকে চাইলেন। রত্না আবার জিজ্ঞাসা করলেন, তা এটা কোন দেবতার মন্দির? আর এই জঙ্গলের মধ্যে এলোই বা কি করে? এটা এই অঞ্চলের অধিবাসীদের অনেক পুরনো একটা মন্দির। এই দেবতা এই জঙ্গলের রক্ষাকর্তা। এই জঙ্গলে একসময় অধিবাসীদেরই রাজত্ব ছিল। সম্পদের লোভে শহুরে বাবুরা সব শেষ করে দিয়েছে। এখনো তারা জঙ্গল শেষ করে দিচ্ছে। আদিবাসীদের মন্দির? এই অঞ্চলের আদিবাসীরা কি মন্দির তৈরি করতো? মন্দির বলতে কি বোঝেন আপনি? আপনারা তো শুধু ইট কংক্রিটের জঙ্গলই করতে পারেন। একটা ঘরের মধ্যে বিগ্রহ বসালেই বুঝি মন্দির হয়? বলেই বৃদ্ধা হন হন করে জঙ্গলের মধ্যে চলে গেলেন। রত্না তাকে আর দেখতে পেলেন না। রত্না অবাক হয়ে গেলেন, বৃদ্ধা হঠাৎ ক্ষেপে গেলেন কেন? সেই দিন লাঞ্চের পরেই সুমিতা এসে হাজির। বললেন, 3 দিনের ছুটি পেলাম, তাই চলে এলাম। আচ্ছা সুমিতা, তুই তো এখানে অনেকবার এসেছিস, তুই নিশ্চয়ই জঙ্গলটা ভালোভাবে চিনিস। আমি হুজুগের বসে এখানে একটা থাকার জায়গা করেছি ঠিকই, কিন্তু আমি এখানে বার 2-এর বেশি আসিনি। তাও যতবারই এসেছি 2-1 দিন থেকেই ফিরে যেতে হয়েছে, ফলে জঙ্গলটা আমি ভালো চিনি না। এই জঙ্গলে যে একটা মন্দির আছে সেটা জানিস? মন্দির? হ্যাঁ, এখান থেকে খুব বেশি দূরে নয়, তবে নির্মাণ শৈলীও অদ্ভুত ধরনের। তাই নাকি? যাবি নাকি সেখানে? হ্যাঁ অবশ্যই, কিন্তু তুই সেই মন্দিরের খোঁজ পেলি কিভাবে? রত্না সব ঘটনা খুলে বললেন। স্যাম্পল কালেক্ট করেছিস? কই দেখি। কৌটো খুলে দেখা গেল ইতিমধ্যে সেই স্যাম্পেল মিহি ধুলোয় পরিণত হয়েছে। রত্না শুধু বললেন, আশ্চর্য। তারপর দুই বন্ধুই বুঝতে পারলেন যে মন্দিরটি ভারতের আর সব মন্দিরের থেকে অন্য ধরনের। এই মন্দির আবিষ্কার করা ভারতের শিল্প ও স্থাপত্যের ইতিহাসে এক নতুন দিক হতে পারে। দুই বন্ধু উৎসাহে একেবারে টকবক করে ফুটে উঠলেন। ঠিক হলো পরদিন সকালেই দুই বন্ধুতে মিলে কাজে লেগে যাবেন। সব সলা পরামর্শ করতে অনেকটা সময় লাগলো, ফলে রাতের খাবার খেয়ে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেল। এই বাড়িটা খুব ছোট হলেও 2টো শোবার ঘর আছে। দুই বন্ধুতে আলাদা 2টো ঘরে শুলেন। 2টো ঘরেরই দরজা খুললে একেবারে উঠোনে নেমে আসা যায়। রত্না শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন। একেবারে গভীর ঘুম। ঠিক কতক্ষণ ঘুমিয়েছেন জানা নেই। একসময় মনে হলো কি যেন একটা অস্বস্তি হচ্ছে,
খুব অস্বস্তি নিয়ে ঘুমটা ভেঙে গেল। চারিদিকে তাকিয়ে দেখলেন দেওয়ালের দুই একটা ছিদ্র দিয়ে ঘরে চাঁদের আলো ঢুকেছে। তাতে ঘরের অন্ধকারটা কেটে গিয়ে এক অদ্ভুত ছায়া ছায়া পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু ঘরের ভেতরে অস্বাভাবিক কিছুই নেই। একটা চাপা খুটখুট শব্দ হচ্ছে। ইঁদুর টিদুর মনে হয়। একটা বড় শ্বাস ছেড়ে তিনি পাশ ফিরে শুতে যাবেন, এমন সময় শুনতে পেলেন মনে হলো কেউ যেন ফিসফিসিয়ে ডাকছে। না, রত্না, শুনছো রত্না? কে? এই যে আমি, তোমার দরজার বাইরে। দরজা খোলো। রত্না বুঝতে পারলেন যে দরজার বাইরে থেকে কেউ ডাকছে। তিনি এতক্ষণ যেটাকে ইঁদুরের শব্দ ভাবছিলেন সেটা আসলে দরজায় মৃদু টোকা। এত রাতে আবার কে এলো? জঙ্গলের এত ভেতরে ইলেকট্রিসিটি পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই। এখন ঘুম চোখে হ্যারিকেন জ্বালানো একটা বড় হাঙ্গামার কাজ। রত্না অন্ধকারেই হাতড়ে হাতড়ে দরজা খুলে ফেললেন। এরপর কি হতে চলেছে সেটা জানবার আগে অবশ্যই লাইক করে দিন আমাদের ভিডিওটিকে, এবং এরকমই আরও কিছু গল্প পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের গল্পটি কেমন লাগলো। শেয়ার করুন অন্যান্য বন্ধুদের। সময়টা সম্ভবত পূর্ণিমা। সমগ্র বিশ্ব চরাচর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। সামনেই দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধা। রত্না একটু অবাক হলেন। ঘুম জড়ানো গলায় তিনি বললেন, আপনি? আপনি মন্দিরের রহস্য উদ্ঘাটন করতে চান, তাই না? রহস্য কিনা জানি না, তবে অদ্ভুত কিছু তো বটেই, সেটা অবশ্যই জানতে চাই। ঠিক আছে, তবে আমার সঙ্গে আসুন। এই সময়? হ্যাঁ, এটাই তো সঠিক সময়। রাত, মনের মধ্যেও দিন রাত আছে। সেই রাতে লুকানো থাকে লোভ, সেই লোভ থেকে হয় পাপ, আর পাপ থেকে হয় মৃত্যু। ওই মন্দিরের প্রতি আমি কৌতূহলী ঠিকই, কিন্তু আমার কোনো লোভ নেই। আবিষ্কারের লোভ নেই, নাম খ্যাতির লোভ নেই। সময় চলে যাচ্ছে, আপনি আসুন আমার সঙ্গে। রত্না কেমন যেন হয়ে গেলেন। বৃদ্ধা ঘুরে জঙ্গলের দিকে চলতে শুরু করলে তিনিও যন্ত্রের মতো বৃদ্ধার পেছনে পেছনে যেতে লাগলেন। সুমিতাকে যে ডাকবেন তা তার মনেও থাকলো না। একবার মনে হলো যেন পথ চলছেন না, ছায়ামূর্তির মতো সরে সরে যাচ্ছেন। একবার মনে হলো এই বৃদ্ধাটি কে? এত রাতে কোন আশ্চর্য দেখাতে এসেছে এই বৃদ্ধা? তাকে সে নিয়ে যাচ্ছেই বা কোথায়? কিছুক্ষণের মধ্যেই তারা সেই মন্দিরের সামনে এসে উপস্থিত হলেন। বৃদ্ধার পিছন পিছন রত্না সেই ৩-৪ ধাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন। পেছনে ঘুরে রত্নাকে সেখানেই দাঁড়াতে বলে বৃদ্ধা মন্দিরের ভেতরে ঢুকে গেলেন। কাছেই কোনো এক রাতচরা পাখি প্রচণ্ড শব্দে ডেকে উঠল। সেই শব্দে চটকা ভেঙে গেল রত্নার। তাকিয়ে দেখলেন মন্দিরের চারিদিকে অনেক গাছ। গভীর জঙ্গলের মধ্যে এই মন্দির। এ কি, এত গাছ এলো কোথা থেকে? তিনি তো মন্দিরের চারপাশ ফাঁকা দেখেছিলেন। একটা অন্যরকম শব্দ কানে যাওয়ায় তিনি মন্দিরের ভেতরের দিকে তাকালেন। সেখানে চাঁদের আলো পড়ে পরিষ্কার দেখা যাচ্ছে। মন্দিরের ভেতরে বিগ্রহের স্থানে উঠে দাঁড়িয়েছেন বৃদ্ধা। ঘুরে দাঁড়িয়েছেন তার দিকে, মুখে ব্যঙ্গের হাসি, কিন্তু চোখ দুটো জ্বলছে। রত্না আতঙ্কিত হয়ে দেখলেন বৃদ্ধা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছেন গাছে। একটা বিরাট বড় গাছ মন্দিরের ছাদ ফুঁড়ে উঠছে। মন্দির ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে।
চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেই বিরাট গাছের ডালপালা। সেই ডালগুলো থেকে নেমে আসছে অসংখ্য ঝুড়ি, আর মন্দিরের সেই 1.5 ফুট উচ্চতার মূর্তিগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এক একটা মূর্তি যেন প্রমাণ সাইজের মানুষের নরকঙ্কালে পরিণত হচ্ছে। জামা কাপড় পরা নরকঙ্কালগুলো ঝুলতে লাগলো সেই গাছের ঝুড়িতে। ওহ, কি বীভৎস সেই দৃশ্য! আচমকা রত্নার মনে হলো সাপের মতো কিছু একটা তার গায়ে পেঁচিয়ে যাচ্ছে। তিনি তাকিয়ে দেখলেন সেটা একটা ঝুড়ি ওপরের ডাল থেকে নেমে এসেছে। তিনি সেটা খোলার চেষ্টা করতে লাগলেন। অনেক ধস্তাধস্তি করেও তিনি সেটা খুলতে পারলেন না। উল্টে আরও 3-4টে ঝুড়ি নেমে এসে তার হাত পা পেঁচিয়ে ধরতে লাগলো। তিনি শক্তিতে আর পেরে উঠছেন না। একটা ঝুড়ি যেন গলায় পেঁচিয়ে গেছে। সেটা ধীরে ধীরে আরও শক্ত হতে লাগলো। নিঃশ্বাস নিতে পারছেন না তিনি। দম যেন বন্ধ হয়ে আসছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সারা জঙ্গলের গাছগুলো যেন ফিসফিসিয়ে বলছে, লোভে পাপ, পাপে মৃত্যু। সকালে ঘুম ভেঙে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন সুমিতা। দেখলেন বন্ধুর ঘরের দরজা খোলা। রত্না কাছাকাছি কোথাও আছেন, এখনই চলে আসবেন এই ভেবে তিনি নিজের কাজ করতে লাগলেন। কিন্তু অনেকক্ষণ কেটে যাবার পরেও রত্না ফিরলেন না। সুমিতা চিন্তা করতে লাগলেন, রবিন কি একাই মন্দিরে চলে গেল? সে কোনো বিপদে পড়ল না তো? আরও কিছুক্ষণ পর যখন রত্না ফিরলেন না, তখন সুমিতা আর স্থির থাকতে পারলেন না। মন্দিরের রাস্তাটা সুমিতা চেনেন না, তাকে স্থানীয় মানুষের সাহায্য নিতে হবে। কিন্তু তিনি যখন গ্রামের মানুষদের সবটা বললেন, শুনে তাদের মুখ শুকিয়ে গেল। তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। একজন বললেন, এখানে কোনো মন্দির নেই তো? মন্দির নেই? না, ওটা একটা খুব জাগ্রত প্রাচীন দেবতার থান। এই দেবতা জঙ্গলের রক্ষাকর্তা। তিনি এই জঙ্গলের জীবজন্তু, গাছপালা, এমনকি আদিবাসীদেরও কিছু বলেন না। কিন্তু বাইরে থেকে কেউ এখানে এলেই দেবতার কোপ পড়ে তার ওপরে। আমি এসব কথা পরে শুনবো। তোমরা আমার সঙ্গে চলো মন্দিরে। মন্দির সত্যি নেই বাবু। যারা বাইরে থেকে আসে তারাই শুধু ওই মন্দির দেখতে পায়। তারা এই মন্দির থেকে আর ফেরত আসে না। সেখানে আসলে আছে একটা গাছ। এই গাছেই ঝুলে আছে ওই সব মানুষদের কঙ্কাল। ঠিক আছে, এবার সবাই চলো সেই গাছটার কাছে। আমরা সেখানে একবার পুজো দিতে যাই, অন্য সময় যাওয়া বারণ। তোমরা তাহলে আমাকে পথটা দেখিয়ে দাও, আমি একাই যাব। সুমিতা একাই গেলেন সেই পথে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছলেন সেই মন্দিরে। মন্দিরের সৌন্দর্যে বিবশ হওয়ার মতো মনের অবস্থা না থাকলেও তিনি চমৎকৃত হলেন। সিঁড়ির ধাপ বেয়ে উঠে এলেন মন্দিরের সামনে। মূর্তিগুলো নজরে এলো তার। সবকটা একই সাইজের, প্রায় 1.5 ফুট। রত্না যেমন বলেছিল হুবহু মিলে যাচ্ছে। সব কিছু ভুলে মূর্তিগুলো দেখতে থাকলেন তিনি। একটা মূর্তিতে চোখ আটকে গেল তার। রত্না, হুবহু রত্নার মূর্তি। গতকাল রাতে যে পোশাক পরা ছিল সেগুলোই পরা, শুধু আকারে ছোট। রত্নার হাতে ধরা একটা ক্ষুদ্র খাতা এবং কলম। সুমিতা কাছে গিয়ে দেখতে পেলেন খাতায় ছোট ছোট অক্ষরে লেখা আছে রহস্য গল্প। পায়ের নিচে মাটি দুলতে শুরু করেছে যেন। এ কি দেখছেন তিনি? এও কি সম্ভব? একটু পরে তিনি খানিকটা ধাতস্থ হলেন। মনে মনে সংকল্প করলেন এর একটা বিহিত করতেই হবে। তখনই মনে হলো এই মন্দিরের ছবি তুলতে হবে। ক্যামেরাটা তার বাড়িতে ব্যাগের ভেতর আছে। ভাবলেন যাই, ক্যামেরাটা নিয়ে আসি। পেছন ঘুরতেই দেখতে পেলেন একজন আদিবাসী বৃদ্ধা জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছে। সুমিতা কিছু বলার আগেই বৃদ্ধা বলে উঠলেন, আপনি এই পবিত্র মন্দিরের ক্ষতি করছেন। এই গল্পে কথক ও রত্নার চরিত্রে ছিলাম আমি, অনন্যা। সুমিতার চরিত্রে পিউ, আদিবাসী বৃদ্ধার চরিত্রে শুক্লা
এবং একজন আদিবাসী ভদ্রলোকের চরিত্রে সৌনক। এছাড়াও লেখকের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব হয়নি। লেখক বা লেখকের পরিবারের কেউ যদি আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন।